দ্য লাস্ট হাউস অন দ্য লেফট। মুভি শুরু হয়, দেখানো হয় একটা পরিবারকে। জন একজন ভালো ডাক্তার, তার স্ত্রীর নাম এমা এবং তাদের মেয়ের নাম ম্যারি। ম্যারি একজন ভালো সাঁতারু ছিল। তারা কিছুদিন ছুটি কাটানোর জন্য শহর থেকে অনেকটা দূরে একটা নির্জন জায়গায় তাদের একটা গেস্ট হাউসে আসে। এখানে আসার পর ম্যারি তার পুরনো বান্ধবী পেইজের সঙ্গে দেখা করতে যায়। বান্ধবী পেইজ একটা দোকানে ক্যাশিয়ার হিসাবে কাজ করত। ম্যারি আর পেজের কিন্তু অনেকদিন পরে দেখা। পেজের দোকানে এই সময় একটা কাস্টমার আসে। ছেলেটা অল্প বয়স্ক, নাম জাস্টিন। জাস্টিন একটা সিগারেটের প্যাকেট চায় এবং এই সিগারেটের প্যাকেট থেকেই এই সমস্ত ঘটনা শুরু হয়। জাস্টিনের কাছে প্রাপ্ত বয়স্ক হওয়ার কোনো আইডি প্রুফ ছিল না, তাই পেজ তাকে সিগারেট দিতে অস্বীকার করে দেয়। কারণ পশ্চিমে বিভিন্ন দেশে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে সিগারেট বিক্রি করা হয় না। জাস্টিন পেজকে বলে, তুমি যদি আমাকে একটা সিগারেটের প্যাকেট দাও তাহলে আমি আমাদের হোটেল রুমে তোমাদেরকে নিয়ে যাব, যেখানে নেশা এবং ধূমপান করার মতো এমন কিছু সামগ্রী আছে আমার কাছে যা অন্য কোথাও পাওয়া যায় না। পেজ ছিল ঘোর নেশাখোর। সে ম্যারিকে সাথে করে গাড়িতে করে জাস্টিনের জায়গায় গিয়ে পৌঁছায়। জাস্টিন এবং পেজ প্রথমে ধূমপান করে এবং অনেকক্ষণ পরে ম্যারিও তাদের সঙ্গে যোগ দেয়। ম্যারি সেদিন রাতের বেলা নিজের মাকে ফোন করে জানিয়েছিল, আজকের রাতটা অনেকদিন পরে আমি আমার পুরনো বন্ধু পেজের সঙ্গে কাটাতে চাই। ম্যারির মা এমা কিন্তু কিছুতেই মেনে নিতে চায় না যে তাদের মেয়ে রাতের বেলায় বাইরে কাটাবে, কারণ ম্যারি এখনো ছোট, মাত্র 17 বছর বয়স। কিন্তু ফোনে তাদের কথাবার্তা সম্পূর্ণ হওয়ার আগেই নেটওয়ার্ক না থাকাতে কলটা কেটে যায়। একই সাথে দেখা যায় সেই এলাকায় কিন্তু বড় সড়ো একটা ঝড় আসার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। হোটেলের সেই রুমটাতে জাস্টিন, ম্যারি এবং পেজ তিনজন মিলে সময় কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ দেখা যায় জাস্টিন সেখানে একা নেই। জাস্টিনের পরিবারেরও কিছু সদস্য ছিল। জাস্টিনের বাবা, যার নাম ক্রুক, কাকা যার নাম ফ্রান্সিস এবং তার বাবার একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম স্যাডি। এখানে বলে রাখি, জাস্টিনের মা ছিল না, অনেক বছর আগে মারা গেছে। জাস্টিন ভাবতেও পারেনি যে হঠাৎ করে তার পরিবারের লোক এই সময় ফিরে আসবে। ক্রুক অর্থাৎ জাস্টিনের বাবা এসব দেখে খুব রেগে যায়, কারণ জাস্টিন দুজন অজানা মেয়েকে ঘরে ঢুকিয়েছিল। এবং এখানে দেখা যায় জাস্টিনের পরিবারের মানুষদেরকে দেখতে ভালো মানুষ মনে হলেও তারা আসলে সবাই ক্রিমিনাল ছিল বা অপরাধী ছিল। তারা কদিন আগে কিছু অপরাধ করেছে এবং সেই অপরাধ করে তারা পালিয়েছে। বর্তমানে পুলিশ তাদেরকে খুঁজছে। প্রত্যেকটা খবরের কাগজে এই তিনজনের ছবি ছড়িয়ে গেছে এবং এই জন্য তারা দিনের বেশিরভাগ সময় এই হোটেলের কামরার মধ্যে লুকিয়ে থাকে। শুধুমাত্র জাস্টিন ছিল একমাত্র পরিবারের মধ্যে নির্দোষ মানুষ। তাই খাবার দাবার আনতে যাওয়া বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য এই মানুষগুলো জাস্টিনকে ব্যবহার করত। দুজন অচেনা মেয়েকে এরকম করে তাদের হোটেল রুমে দেখে ক্রুক এবং ফ্রান্সিসের মনে সন্দেহ হয়। তারা ভাবতে থাকে, এই মেয়ে দুটো যেহেতু আমাদের চেহারা দেখে নিয়েছে, সুতরাং কালকে যদি নিউজ পেপারে আমাদের ছবি দেখে, হয়তো এই মেয়ে দুটো বাইরে বলে দিতে পারে যে আমরা এই হোটেলে লুকিয়ে থাকি। এবং এই জন্য তারা পেজ এবং মেরিকে কিডন্যাপ করে নেয়। মেরি এবং পেজ অত্যন্ত ভয় পেয়ে যায়। তারা বারবার করে বলতে থাকে, আমাদের ছেড়ে দাও, পুলিশকে আমরা কিছু জানাবো না। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি তাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছিল। ক্রুক তাদের কথা না মানলে মেরি এবং পেজ পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা সেখান থেকে আর বেরোতে পারে না। ক্রুক বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য নিরাপদ নয়, সুতরাং ক্রুক তাদেরকে কিডন্যাপ করে ম্যারির গাড়িতে করেই সেই শহর ছাড়ার জন্য রওনা দেয়। ফ্রান্সিসকে দেখা যায় সে পেজের শরীরের মধ্যে বারবার স্পর্শ করতে শুরু করে, কিন্তু তারা অসহায় ছিল তাই সবকিছু সহ্য করে নেয়। তারা হাইওয়ের দিকে রওনা দেয়, কিন্তু তাদের রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যায়। তাই ক্রুক বুঝতে পারে না যে কোন দিকে যাওয়া উচিত, ডান দিক না বাম দিক। মেরি সুযোগ বুঝে তাদেরকে ভুল রাস্তা দেখিয়ে দেয়, কারণ সেই রাস্তায় গেলে পথে তাদের গেস্ট হাউস পড়বে। এবং মেরি যখনই তাদের কটেজের গলিটা দেখতে পায়, হঠাৎই গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। গাড়ির ভেতরে একে অপরের উপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ধস্তাধস্তির কারণে ক্রুক গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পাশের জঙ্গলে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের গাড়িটা। সবাই অনেকটাই আহত হয়ে যায়, কিন্তু মেরি তাও পালানোর চেষ্টা করতে থাকে। স্যাডি আর ফ্রান্সিস পেজকে গাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করে। স্যাডি যখন মেরিকে আক্রমণ করতে যায়, তখন পেজকে দেখা যায় একটা গাছের ডাল তুলে নিয়ে স্যাডির পেটে আঘাত করে। এতে স্যাডি মেরির উপর থেকে সরে যায় আর মেরি আর পেজ পালানোর একটা সুযোগ পেয়ে যায়। তবে মেরি পালানোর আগে ক্রুক তাকে ধরে ফেলে। স্যাডি আর ফ্রান্সিস পেজের পিছু করে তাকে ধরার চেষ্টা করে। পেজ দৌড়তে দৌড়তেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ পড়ে গিয়ে তার পায়ে আঘাত পায় সে। তাও সে হাল ছাড়ে না। দূরে একটা কারখানা দেখতে পায়। সাহায্যের জন্য বারবার চিৎকার করতে থাকে, কিন্তু কারখানার যন্ত্রের আওয়াজে তার চিৎকার কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পর স্যাডি আর ফ্রান্সিস তাকে ধরে আবার জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং ফিরে এসে পেজকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এরপর ক্রুক তার ছেলে জাস্টিনকে বলে, এবার তোর পুরুষ হওয়ার সময় হয়ে এসেছে, যা মেয়েটাকে নিয়ে যা খুশি কর। এবং জোর করে দেখা যায় মেরির শরীরের বিভিন্ন জায়গায়
জোর করিয়ে জাস্টিনকে দিয়ে স্পর্শ করায়। জাস্টিন নিজেও অসহায় ছিল। মেরি কোন রকমে তাদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই মিলে তাকে জোর করে ধরে রাখে। পেজকে দেখা যায় যেহেতু মেরির সঙ্গে তারা সবাই মিলে জোর জবরদস্তি করছিল, সে বন্দী অবস্থাতেই ক্রুককে প্রচন্ড গালাগাল করছিল। ক্রুক মারাত্মক রেগে যায় এবং পেজকে বারবার ছুরি মেরে পেজকে মেরে ফেলে। মেরি অসহায়ভাবে তার বন্ধুর মৃত্যু দৃশ্য দেখে এবং মেরি পেজের মৃতদেহটাকে জড়িয়ে প্রচন্ড কাঁদতে থাকে, কিন্তু তার করার কিছুই নেই। ক্রুক প্রচন্ড রেগে যায় এবং মেরিকে মাটির মধ্যে চেপে ধরে। সে জোর করে মেরির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে এবং শুধু তাই নয়, ক্রুক বাকিদের সামনে মেরিকে ধর্ষণ করে। মেরি নিজেকে বাঁচাতে পারে না। জাস্টিনের কাছ থেকে বারবার সাহায্য চাইছিল, কিন্তু জাস্টিন মনে মনে সাহায্য করতে চাইলেও অসহায় ছিল। একসময় জাস্টিন সাহায্য করতে গেলে ফ্রান্সিস তাকে থামিয়ে দেয়। ধর্ষণ করার সময় ক্রুক মেরির গলার চেনটা খুলে ফেলে দেয়। সেই চেনটা জাস্টিন নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। পাশবিক ধর্ষণ শেষ হয়ে যাওয়ার পর মেরিকে দেখা যায় সে কোন রকমে নিজের দেহের বাকি শক্তিটুকুকে কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্য দিয়ে দৌড়তে থাকে। মেরি জানতো তার শরীরের যেরকম অবস্থা, সে বেশি দূর আর দৌড়তে পারবে না, আর ক্রুক এবং তার বাকি সঙ্গী সাথীরা তাকে আবার ধরে ফেলবে। তাই মেরি নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা নদীতে ঝাঁপ দেয়, কারণ সে ভালো সাঁতারু ছিল। সুতরাং নদীতে সে সাঁতার কেটে অনায়াসে সেখান থেকে পালাতে পারবে। কিন্তু দেখা যায় ক্রুক তাকে পেছন থেকে গুলি করতে থাকে এবং কয়েকবার চেষ্টা করার পর দুর্ভাগ্যবশত একটা গুলি ম্যারির পিঠে লেগে যায়। ম্যারি অজ্ঞান হয়ে জলে ভাসতে থাকে। এই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় জঙ্গলের মধ্যে। তাই ক্রুক, ফ্রান্সিস, স্যাডি, জাস্টিন এই ঘন জঙ্গলের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও আশ্রয় না পেয়ে নিকটবর্তী একটা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। এবং সবথেকে অবাক করার মতো ব্যাপার হলো, এই বাড়িটা ছিল ম্যারিদের কটেজ বা গেস্ট হাউস। তারা না জেনে ম্যারিদের গেস্ট হাউসে এসেই উঠে আশ্রয় নেওয়ার জন্য। এবার কি হবে? কারণ যাদের মেয়েকে তারা অত্যাচার করে ধর্ষণ করেছে, তাদের বাড়িতে এই ঝড় বৃষ্টির রাতে আশ্রয় নিতে হয়েছে। এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যেই অচেনা মানুষগুলোকে দেখে ম্যারির মা বাবা জিজ্ঞেস করে তারা কোত্থেকে আসছে। তারা মিথ্যে কথা বলে। তারা বলে, আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এবং আমরা নিরুপায় হয়ে আপনার বাড়িতে আশ্রয়ের জন্য এসেছি, কারণ এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাব। জন তার বাড়িতে এই মানুষগুলোকে আশ্রয় দেয়। জন একজন ভালো ডাক্তার ছিল এবং এই জন্য সে ফ্রান্সিসের চিকিৎসাও করে দেয়। এবং এমা সবাইকে গরম কফি দিয়ে বলে, এই ঝড় মনে হয় থামবে না আজকে রাতে। আপনারা এক কাজ করুন, আপনারা আমাদের আউট হাউসে আজকে রাতটা কাটিয়ে নিতে পারেন। জাস্টিন কফি খাওয়ার পর যখন নিজের কাপটা কিচেনে রাখতে চায়, সে ম্যারির ছবি দেখতে পায়। কেমন আতঙ্কের বিদ্যুৎ যেন তার মাথার ওপর দিক দিয়ে চলে যায়। সে বুঝতে পারে এমা আর জন আর কেউ নয়, ম্যারির মা বাবা। জাস্টিন কি করবে বুঝতে পারে না। সে ভাবতেও পারেনি যে মেয়েটাকে তার চোখের সামনে এত নৃশংসভাবে ধর্ষণ করা হলো এবং সে জানেও না মেয়েটা বেঁচে আছে কি মারা গেছে। সেই মেয়ের মা বাবার কাছে এসেই তারা সবাই আশ্রয় নিয়েছে। জাস্টিনের কাছে ম্যারির লকেটটা ছিল। সে ম্যারির লকেটটা কিচেনের টেবিলে রেখে দেয় এবং তারপর তারা সবাই মিলে সেই আউট হাউসে রাত কাটাতে চলে যায়। এই লোকগুলো যখন থেকে আশ্রয় চাইতে এসেছে, শুরু থেকে কিন্তু এমার এই লোকগুলোর ব্যবহার তেমন একটা সুবিধের মনে হয়নি। কিছু তো একটা সমস্যা আছে। এইসব কথাবার্তা বলতে বলতেই জন হঠাৎ করে বাইরে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে মনে হয় কেউ যেন দরজা নক করছে। বাইরে এত ঝড় বৃষ্টি, এই রাতে কে দরজা নক করছে? জন আর এমা দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তারা অবাক হয়ে আশেপাশে খুঁজতে থাকে। কেউ তো একজন দরজা নক করেছিল, স্পষ্ট শুনেছে তারা। আশেপাশে খোঁজার পর তারা যা দেখে তাতে তাদের হোশ উড়ে যায়। দেখে তাদের মেয়ে ম্যারি আহত অবস্থায়, বলা ভালো প্রচন্ড আহত অবস্থায় পড়ে আছে। ম্যারি ভাগ্যবশত পিঠে গুলি নিয়েই সাঁতার কেটে কোনোভাবে ওই নদী থেকে উঠে এই ঝড় বৃষ্টি অতিক্রম করে অনেক কষ্টে নিজের বাড়ি অবধি পৌঁছেছিল। তার কাছে শরীরে আর একটুও শক্তি বেঁচে ছিল না। জন তাড়াহুড়ো করে মারিকে বাড়িতে নিয়ে আসে এবং তার চিকিৎসা করতে শুরু করে। এমা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিকিৎসার কিছু জিনিসপত্র খুঁজতে কিচেনে যায় এবং কিচেনে গিয়ে এমা লক্ষ্য করে ম্যারির লকেটটা টেবিলে রাখা আছে। মুহূর্তের মধ্যে এমা বুঝতে পারে যে জাস্টিন যে কিনা কিচেনে এসেছিল সেই লকেটটা রেখে গেছে এবং এমা এটাও বুঝে যায় এখন তাদের আউট হাউসে যারা আশ্রয় নিয়েছে তারাই ম্যারির এরকম আধমরা অবস্থার জন্য দায়ী। কারণ ম্যারির লকেটটা নয়তো জাস্টিনের কাছে কি করে এলো। জন ম্যারির চিকিৎসা করে এবং দেহ থেকে গুলিটা বের করে দেয়। এরপর জন বুঝে যায় যে তারা কোন বিপদের মধ্যে আছে। কারণ বাইরের আউট হাউসে সেই মানুষগুলো আছে যে মানুষগুলো সুবিধের নয়, যারা তার মেয়ের এরকম অবস্থা করেছে। তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে গাড়িটা নেই। তাই তারা সিদ্ধান্ত নেয় স্পিড বোটে করে এখান থেকে ফিরে যাবে।
কিন্তু দুর্ভাগ্যবশত জন স্পিড বোর্ডের চাবিটাও খুঁজে পায় না। এমা নিজের কিচেন থেকে কিছু চাকু জোগাড় করে নেয়, হয়তো আত্মরক্ষার কাজে লাগতে পারে। কিন্তু হঠাৎই সেখানে ফ্রান্সিস চলে আসে। সে অল্প বিয়ার চায়, কারণ বাইরে অনেকটা ঠান্ডা ছিল। এমা ফ্রান্সিসকে দেখে চমকে যায়, কিন্তু এমন ভাব করে যেন এখনো সে কিছু জানতে পারেনি। ফ্রিজের উপরে যে ম্যারির ছবিটা লাগানো ছিল সেটা এমা কথা বলতে বলতে ছবিটা লুকিয়ে দেয়। এদিকে ঘরের ভেতরে ম্যারি শুয়েছিল, তাই এমা লোকটাকে যতটা সম্ভব ম্যারিকে আড়াল করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর লোকটা যখন কিচেন থেকে বেরিয়ে আসে, तुम्हारी बेटी और उसके दोस्त के साथ क्या क्या नहीं किया, जो सुनकर उन्हें और गुस्सा आने लगा। इसीलिए वो हिम्मत करके दोबारा उठी ग्रेग से लड़ने लगती है, लेकिन ग्रेग के हाथ में लोहे की छड़ी थी, जिसकी वजह से वो उन्हें और मारने लगा और बस जान से मार ही देगा कि तभी यहाँ मैरी का दोस्त यानी ग्रेग का अपना बेटा गन लेकर आ जाता है और अपने ही डैड ग्रेग पर गन तान के खड़ा हो जाता है। पर ग्रेग उससे गन छीनकर उसके बाल पकड़कर मारने लगता है। वो फिर उसका मुंह पकड़कर उसे और मारने लगा, पर पीछे से मैरी की मौत आकर उस पर हमला कर देती है, जिससे वो अपने बेटे को छोड़ देता है। यह मैरी के डैड भी आ गए थे और अभी दोनों मिलकर ट्रक को पीटने लगे। ये उसे बहुत मारते हैं, जिससे वो इतना जख्मी हो गया कि फौरन बेहोश होकर वही ढील हो जाता है। जिसके बाद ये दोनों अपनी बेटी मैरी और ग्रेग के बेटे को लेकर यहाँ से निकल गए अपनी कश्ती के जरिए। अब क्योंकि ग्रेग अभी तक जिंदा था, इसलिए मैरी के डैड को सुकून नहीं आ रहा था, क्योंकि वो अपनी बेटी के क्रिमिनल को ऐसे जिंदा नहीं छोड़ सकते थे। इसीलिए वापिस आए और एक तेज ब्लेड से ग्रेग के जिस्म को काटकर उसे पैरालाइज कर देते हैं। जब वो बेहोश था, यानी कि अब उसका पूरा जिस्म बेकार हो गया था, वो जिंदा लाश बन गया था जिसमें उड़ा नहीं सकता था। जब ग्रेग को होश आई तो वो मैरी के डैड से पूछने लगा कि तुम तो डॉक्टर हो, सर्जन हो, बताओ तुमने क्या किया है मेरे साथ, मेरी कोई सर्जरी की है? इस पर उसके डैड जवाब देते हैं, मैंने जो भी किया है अब इससे तुम्हें बहुत मजा आने वाला है, लेकिन हाँ मजा तब आएगा जब तुम जिंदा बचोगे। जिसके बाद वो ग्रेग के सर को ओवन में रखकर फुल स्पीड में ओवन को ऑन करके वहाँ से चले जाते हैं, जिससे उसे बहुत तकलीफ होने लगी। उसका सर पिघलकर ओवन से धुआं निकलने लगा और अचानक सर एकदम फट जाता है, जिससे उसके सर के कई टुकड़े हो जाते हैं और इस तरह से उसकी दर्दनाक मौत हो गई और मैरी की मोमेंट का बदला पूरा हुआ। अब ये कहानी हमें बहुत सारे सबक देती है, जैसे कि हमेशा अपने बच्चों को टाइम दिया करें, उनके साथ बाहर घूमने वगैरह जाया करें, ताकि बच्चों को बाहर जाने की आदत और शौक ना हो, इससे वो गलत कामों में पड़े। और अगर आप किसी वजह से अपने बच्चों को टाइम नहीं दे पा रहे तो हमेशा हमने तुम्हारी बेटी और उसके दोस्त के साथ क्या क्या नहीं किया, जो सुनकर उन्हें और गुस्सा आने लगा। इसीलिए वो हिम्मत करके दोबारा उठी ग्रेग से लड़ने लगती है, लेकिन ग्रेग के हाथ में लोहे की छड़ी थी, जिसकी मदद से वो उन्हें और मारने लगा और बस जान से मार ही देता कि तभी यहाँ मैरी का दोस्त यानी ग्रेग का अपना बेटा गन लेकर आ जाता है और अपने ही डैड ग्रेग पर गन तान के खड़ा हो जाता है। पर ग्रेग उससे गन छीनकर उसके बाल पकड़कर मारने लगता है। वो फिर उसका मुंह पकड़कर उसे और मारने लगा, पर पीछे से मैरी की मोम आकर उस पर हमला कर देती है, जिससे वो अपने बेटे को छोड़ देता है। यहाँ मैरी के डैड भी आ गए थे और अभी दोनों मिलकर ग्रेग को पीटने लगे। ये उसे बहुत मारते हैं, जिससे वो इतना जख्मी हो गया कि फौरन बेहोश होकर वही ढील हो जाता है। जिसके बाद ये दोनों अपनी बेटी मैरी और ग्रेग के बेटे को लेकर यहाँ से निकल गए अपनी कश्ती के जरिए। अब क्योंकि ग्रेग अभी तक जिंदा था, इसलिए मैरी के डैड को सुकून नहीं आ रहा था, क्योंकि वो अपनी बेटी के क्रिमिनल को ऐसे जिंदा नहीं छोड़ सकते थे। इसीलिए वापिस आए और एक तेज ब्लेड से ग्रेग के जिस्म को काटकर उसे पैरालाइज कर देते हैं। जब वो बेहोश था, यानी कि अब उसका पूरा जिस्म बेकार हो गया था, वो जिंदा लाश बन गया था जिसमें हिला नहीं सकता था। जब ग्रेग को होश आई तो वो मैरी के डैड से पूछने लगा कि तुम तो डॉक्टर हो, सर्जन हो, बताओ तुमने क्या किया है मेरे साथ, मेरी कोई सर्जरी की है? इस पर उसके डैड जवाब देते हैं, मैंने जो भी किया है अब इससे तुम्हें बहुत मजा आने वाला है, लेकिन हाँ मजा तब आएगा जब तुम जिंदा बचोगे। जिसके बाद वो ग्रेग के सर को ओवन में रखकर फुल स्पीड में ओवन को ऑन करके वहाँ से चले जाते हैं, जिससे उसे बहुत तकलीफ होने लगी। उसका सर पिघलकर ओवन से धुआं निकलने लगा और अचानक सर एकदम फट जाता है, जिससे उसके सर के कई टुकड़े हो जाते हैं और इस तरह से उसकी दर्दनाक मौत हो गई और मैरी की मोमेंट का बदला पूरा हुआ। अब ये कहानी हमें बहुत सारे सबक देती है, जैसे कि हमेशा अपने बच्चों को टाइम दिया करें, उनके साथ बाहर घूमने वगैरह जाया करें, ताकि बच्चों को बाहर जाने की आदत और शौक ना हो, इससे वो गलत कामों में पड़े। और अगर आप किसी वजह से अपने बच्चों को टाइम नहीं दे पा रहे तो हमेशा हमने तुम्हारी बेटी और उसके दोस्त के साथ क्या क्या नहीं किया, जो सुनकर उन्हें और गुस्सा आने लगा। इसीलिए वो हिम्मत करके दोबारा उठी ग्रेग से लड़ने लगती है, लेकिन ग्रेग के हाथ में लोहे की छड़ी थी, जिसकी मदद से वो उन्हें और मारने लगा और बस जान से मार ही देता कि तभी यहाँ मैरी का दोस्त यानी ग्रेग का अपना बेटा गन लेकर आ जाता है और अपने ही डैड ग्रेग पर गन तान के खड़ा हो जाता है। पर ग्रेग उसे गन छीनकर उसके बाल पकड़कर मारने लगता है। वो फिर उसका मुंह पकड़कर उसे और मारने लगा, पर पीछे से मैरी की मोम आकर उस पर हमला कर देती
बहुत है ভালোবাসবে। जिससे वो अपने बेटे তাই को छोड़ देता ক্রুগ है। নিজের यहाँ मैरी के সন্তান डैड भी आ জাস্টিনের गए थे বুকে और একটা अब ये রড दोनों ঢুকিয়ে मिलकर দেয় ক্রগ को এবং पीटने বলে लगे। ये उसे আমি बहुत তোকে मारते প্রচন্ড हैं ভালোবাসতাম जिससे वो জাস্টিন, इतना কারণ जख्मी তুই हो আমার गया कि ছেলে, फौरन बेहोश কিন্তু होकर তুই আমার वहीं বিশ্বাস ढील हो ভেঙেছিস। जाता है। जिसके তোর আর बाद ही বেঁচে दोनों থাকার अपनी অধিকার बेटी নেই। मेरी और সে क्लर्क के নিজের बेटे को ছেলেকে लेकर यहाँ গভীরভাবে से निकल আহত गए করতেই अपनी থাকে। कश्ती के ঠিক जरिए। अब তখনই क्योंकि এমা क्लर्क আসে अभी এবং तक जिंदा জাস্টিনকে था বাঁচিয়ে इसलिए নেয়। मैरी के डैड को सुकून ইতিমধ্যে नहीं आ জনেরও रहा था জ্ঞান क्योंकि ফিরে वो আসে। अपनी সে बेटी के ক্রুগের क्रिमिनल উপরে को আবার ऐसे जिंदा আক্রমণ नहीं করে छोड़ सकते এবং थे তারা इसीलिए একসাথে वापिस आए ক্রুগকে और एक মেরে तेज অজ্ঞান ब्लेड করে से দেয়। क्लर्क के जिस्म को এইভাবে काट সে कर उसे নৃশংস पैरालाइज कर দুঃস্বপ্নে देते हैं ভয়ঙ্কর जो রাত वो কেটে যায়, बेहोश था কিন্তু यानी कि अब उसका पूरा বদলা जिस्म बेकार এখনো हो गया था। বাকি वो जिंदा ছিল। लाश बन गया था ভোরবেলায় जिससे এমা, हिला জন, नहीं ম্যারি सकता এবং था। जब জাস্টিন क्लर्क को होश স্পিড आई तो वो বোটে করে मैरी के সেখান डैड से থেকে चले पूछने যায়। लगा कि तुम तो কিন্তু দেখা डॉक्टर যায় हो, তাদেরকে सर्जन हो, নিরাপদ बताओ জায়গায় तुमने রেখে क्या किया है मेरे साथ। জন मेरी कोई सर्जरी আবার की है ফিরে इस पर আসে उसके সেই डैड বাড়িতে। जवाब देते हैं সে मैंने जो ফিরে भी এসে किया है ক্রুগের अब इससे শরীরের तुम्हें প্রতিটা बहुत मजा অঙ্গ आने वाला है প্রত্যঙ্গ लेकिन ভেঙে हाँ দেয়। मजा ক্রুগ तब आएगा একমাত্র जब নিজের तुम মাথা जिंदा ছাড়া बचोगे। जिसके বাকি बाद वो শরীরের क्लर्क के কোনো सर को অঙ্গ ओवन প্রত্যঙ্গ में रखकर নড়াতে फुल পারবে स्पीड না। में ओवन को এরপর ऑन জন करके তার वहां সামনে से একটা चले जाते মাইক্রো हैं ওভেন जिससे নিয়ে उसे আসে बहुत এবং तकलीफ होने তার लगी। মধ্যে उसका ক্রুগের सर মাথাটা पिघलकर ভালো করে ओवन से সেট করে धुआं রাখে। निकलने लगा और জন अचानक सर সেই एकदम মাইক্রো हट ওভেনটা जाता है চালিয়ে দিয়ে जिससे বলে, उसके सर के এবার कई তুই ভালো टुकड़े हो থাকবি। जाते हैं और इस বলে तरह से সেখান থেকে उसकी চলে যায়। दर्दनाक मौत हो ক্রুগ गई और যন্ত্রণায় मेरी की প্রচন্ড वॉन्टेड का চিৎকার করতে दर्जा থাকে, पूरा তার हुआ। মুখটা अब ये আস্তে कहानी আস্তে हमें बहुत খুলছিল, सारे सबक কিন্তু देती তার है जैसे চিৎকার कि শোনার हमेशा মতো अपने কেউ बच्चों ছিল को না। टाइम दिया करें এবং उनके साथ কিছুক্ষণ बाहर পরে সেই घूमने वगैरह মাইক্রো जाया ওভেনের करें প্রচন্ড ताकि তাপে बच्चों তার को बाहर মাথাটা जाने की ফেটে आदत और চারদিকে शौक ना ছড়িয়ে हो যায়। इससे वो गलत कामों में জন पड़े। যেন और ভিতর থেকে अगर आप বলছিল, किसी वजह से अपने আমার बच्चे को নিরীহ टाइम মেয়েটাও नहीं दे पा বাঁচার रहे জন্য तो ঠিক हमेशा এইভাবেই চিৎকার করেছিল সেদিন। আজ আমি তার বদলা নিলাম, কারণ আমি মেয়েটার বাবা। ক্রুগ তার প্রাপ্য শাস্তি ভয়ঙ্কর ভাবে পায় এবং মারা যায়। প্রতি বছরের প্রতিটা মাস, প্রতিটা দিনে ভয়ঙ্কর ভাবে ধর্ষণের শিকার হয় পৃথিবীর প্রচুর মেয়ে। কিন্তু কখনো বিচার ব্যবস্থার দুর্বলতা, কখনো প্রমাণের অভাব বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য যারা ধর্ষক তারা ছাড়া পেয়ে যায়। কিন্তু তাদের মনের সাহস যদি জন আর এমার মতো হতো, তাহলে হয়তো ধর্ষণের বিচার এবং শাস্তির ছবিটা অন্যরকম হতো। একটা মেয়েকে কেউ ভালোবাসতে পারে বা সম্মান করতে পারে বা তার কোনো ব্যবহারে তাকে ঘেন্নাও করতে পারে, কিন্তু একটা মেয়েকে মেরে ফেলা, ধর্ষণ করা কোনোভাবেই মনুষ্যত্বের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। যারা এই ধরনের কাজ করে বা এই ধরনের মানসিকতা রাখে তারা সমাজের ক্যান্সার ছাড়া আর কিছু নয়। তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও।